যে আওয়ামী লীগের কালো টাকার ব্যবসায়ীরা এবং সিন্ডিকেট ব্যবসায়ীরা এবং আওয়ামী লীগের দেশের রাষ্ট্রের সম্পদ লুণ্ঠনকারীরাই টাকা এদেরকে দিয়ে সাহায্য করছে, তাহলে এখানে আপনি বৈষম্যহীন সংগঠন বলেন আর রাষ্ট্রে বৈষম্য থাকবে না, এরকম প্রত্যাশাটা আসলে স্বপ্নই থেকে যাবে। এটার বাস্তব কখনো রূপ দেখবে না। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস নিজের মুখেই যখন বলেন যে ছাত্ররা রাজনৈতিক সংগঠন করবে, তার মানে করবে মানে করার আগেই যখন বলছে করবে, তার মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যাশিত সংগঠন হচ্ছে বর্তমান ছাত্রদের দ্বারা তৈরি করা এই সংগঠনটির। প্রথমত লোকাল বাসের হ্যান্ডেল ধরে কোথায় মোটরসাইকেলে এইভাবে করে করে গোটা বাংলাদেশের 460টা উপজেলা 64টা জেলায় ঘুরছি। আজকে বৈষম্যহীন সমাজ নিয়ে যারা কথা বলে তাদেরকে যখন দেখি একটা মৃত্যুর জানাজা পড়তে গেলেও হেলিকপ্টারে করে যায়, তখন আমি নিজে লজ্জা পাই। তারা আজকালকার ছাত্র সংগঠন কেন প্রতিষ্ঠিত হতে পারেনি? যদি জেলায় 5 স্টার হোটেল আছে কিনা আর বড় বড় পাজেরও জিপে যে আর যাই হোক, ছাত্র সংগঠন করা এবং ছাত্র সংগঠনের কোনো আচার অনুষ্ঠান করাটা সম্ভবপর নয়। ছাত্র জীবনে শিখতে হবে দেশের জন্য স্যাক্রিফাইস, ছাত্র জীবনেই শিখতে হবে নির্লোভ এবং ভোগমুক্ত জীবন। এই শিক্ষার থেকে যদি আমি বিচ্যুত হই, তাহলে ওই এমপি বলেন আর মন্ত্রী বলেন, এইখানে যে আমি ওই নির্লোভ আর ভোগমুক্ত জীবন প্রতিষ্ঠা করা কিন্তু সম্ভবপর নয়। এটা বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করা কারোর পক্ষে হয়তো আর সম্ভব না। কারণ 15 বছর যে অত্যাচার নির্যাতন এবং যে গুম খুন অপহরণ এবং রাজনীতিকে স্তব্ধ করার যে বিকৃত রূপ আমরা দেখেছি, এরপরে এই সরকারের কাছে প্রত্যাশা ছিল যে বৈষম্যহীন বাংলাদেশ হবে। কিন্তু দ্বিতীয়ত দেখেন, আমি ব্যক্তিগত জীবন নিয়ে বলি, আমি যখন রাজনীতি শুরু করছি, মানে ছাত্র রাজনীতি 81 সাল থেকে শুরু করে 86 সালের দিকে যখন এরশাদ বিরোধী আন্দোলন তুমুল, মাত্র ছাত্র জীবনের ছাত্র রাজনীতির শিক্ষাই মানুষকে নির্লোভ এবং ভোগমুক্ত জীবন তৈরি করার একটা সোপান তৈরি করে দেয়। তো সেইখান থেকে বিচ্যুত হয়ে গেলে নতুন করে এখান থেকে আর আশা করারই কিছু নাই। তারপরে ধরেন এদের ফান্ড, এদের টাকা পয়সা কোথা থেকে আসছে, এইটাও কিন্তু আজকে না হোক কালকে চলে আসবে। এখন আমি যদি দেখি গণতন্ত্রকে প্রতিপালন করা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা, গণতন্ত্র পরিচালিত করা খুব ব্যয়বহুল একটা জিনিস, তাহলে এদের ব্যয়ের উৎসটা কী, এই ছাত্রদের ব্যয়ের উৎসটা কী, এটাও জানতে হবে। এটা জানলেই দেখবেন এদের পক্ষে আসলে কতটুকু সম্ভব। আবেগের ভিতর আছে, এখন অনেক কথা বলছে, অনেক স্বপ্ন আছে, একটা সিআরপিসি 1800 সাল থেকে শুরু করে সব পরিবর্তন করে দিবে, কিন্তু বাস্তব কর্মক্ষেত্রে যখন আসবে তখন দেখবে লঙ্কা বহুদূর। ম্যাম, ইউ সে কারেক্টলি, মানে খুব ভালো করে বললেন, এদের ফান্ডিংটা বড় একটা প্রশ্ন। 5 স্টার হোটেল বিএনপি করতে পারছে না বা অন্য কোনো বড় রাজনৈতিক দল করতে পারছে না, সেটা তারা করতে পারছে। এবং এটা যখন বলা হচ্ছে তখন তাদের প্রধান নাহিদ বলছে আমি বলতে পারছি না, একজন করে নির্দিষ্ট বলতে পারবো না। অন্যদিকে গুঞ্জন আছে বসুন্ধরা গ্রুপ বা বেক্সিমকো তাদেরকে সহযোগিতা করছে, এমনকি তাদের রাষ্ট্রযন্ত্র ব্যবহার করা। আমি যেতে পারবো না, আপনি যেতে পারছেন না, কিন্তু হেলিকপ্টারটা তারা ব্যবহার করছে, কিন্তু আলটিমেটলি লাভ হচ্ছে তাদের ফেসটা লাভ হচ্ছে, তাদের দলটাকে রিপ্রেজেন্ট করতেছে। ওই জানাজায় যাওয়া মানে হচ্ছে আমি তোমাদের পক্ষে আছি। কিন্তু কোন সময়, কোন মুহূর্তে, যখন শেষ মুহূর্তে, যখন আসিয়া ঢাকাতে আসলো কিংবা সিএমএইচে গেল, তখন তাদের তৎপরতা আমরা দেখিনি, তখন তাদের কার্যক্রমগুলো দেখিনি। মানে আপনি কি বলবেন না? এদের তো মেশিনারিজ আছে, এদের যে একটা গাড়ি চালাতে গেলে যে গাড়ির স্টিয়ারিংটা, এই ছাত্রদের স্টিয়ারিংটা হচ্ছে অন্য জায়গায়। যার হাতে স্টিয়ারিং সে যখন চাপ দেয় সেই মাফিক এরা কথা বলে। কিন্তু এদের যে বয়স এবং যে অভিজ্ঞতা, এর ক্ষেত্রে নিজের স্টিয়ারিং মাফিক নিজের চিন্তা চেতনা বুদ্ধি বিকশিত করে একটা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্যাপাসিটি এদের আছে বলে আমার এই 6 মাসে কিন্তু মনে হয়নি। আমি কোনো সেইভাবে তড়িৎ গতিতে ডিসিশন নিয়ে কার্যকর করার মতো কোনো কিছু আমি দেখিনি এদের ভেতরে। আর ছাত্র জনতা শুধু এদের দ্বারাই হয়েছে তা না, 15 বছরের পুঞ্জীভূত ক্ষোভ এবং 15 বছর বিএনপি সহ সকল বিরোধী দল যেভাবে মাঠে ছিল এবং ত্যাগ তিতিক্ষা খুন জখম রাহাজানি মিথ্যা মামলা অপহরণ এবং নির্যাতিত নিষ্পেষণ টিয়ার গ্যাস রবার বুলেট দিয়ে কত মানুষ চোখে অন্ধ হয়েছে, কত কী হয়েছে, তো এই সবেরই বহিঃপ্রকাশ কিন্তু ওই মানে আগস্ট এবং জুলাইয়ের বিপ্লব। এটা হুট করে যে একটা কিছু হয়ে গেছে এটা আশা করারও কিছু না। আর এর নেতৃত্বের টোটাল অংশীদার 15 বছরের এই ছাত্ররা এটা ভাবার কিন্তু কোনো অবকাশই নাই। আজকে ইলিয়াস আলীর আত্মহনন বলেন, স্যাক্রিফাইস বলেন, এখনও অজানা। এইটা কি এইটা সোপান তৈরি করেনি? বাংলাদেশ থেকে
ওই দমদম কি ভারতের সীমান্তে যখন সালাউদ্দিনকে পাওয়া গেল, এইটা কি আন্দোলনের বীজ রোপিত হয়নি? সানাউল্লাহনুর বাবু যখন তার রক্তাক্ত লাশটা ওই বনপাড়া বাজারের উপর পড়ে থাকলো বাস স্ট্যান্ডে, এটা থেকে এই আন্দোলনের অগ্রগতি হয়নি? আওয়ামী লীগের অন্তর্কল হয়ে যখন তাদের লোকমান মারা যায়, তখন তাদের মন্ত্রিত্বের যে দাপট নিজের দলের লোককে মার্ডার করতে দ্বিধাবোধ করে না, এতে কি সচেতন মানুষের বিবেক নড়েনি? আজকে আপনি বলেন যে আকবর আলী খান যে বাংলাদেশ চেয়ে গেছে, ABM মুসা যে প্রত্যাশিত বাংলাদেশটা চেয়ে গেছে, ব্যারিস্টার রফিকুল হক যে বাংলাদেশটা চেয়ে গেছে, তাদের জীবদ্দশাকে তারা দেখতে পেল? দেখতে কিন্তু পেল না। কিন্তু আমরা যারা চেয়ে আস্তে আস্তে এখন পর্যন্ত চাচ্ছি, মধ্যবয়সে আমরা আছি বর্তমানে, আমরাও যে দেখে যেতে পারবো এই বর্তমান পরিস্থিতি দেখে এবং বিগত দিনের পরিস্থিতি দেখে, সেই প্রত্যাশাটা আমার মনে হয় সুদূর পড়া হতো। দেখে যেতে পারবো বলে আমি এখন প্রত্যাশাই করতে পারছি না। কারণ শুধু রাষ্ট্রীয় ক্ষমতা আর আমার কোন সময় MP নির্বাচন হলে আমি ভালো করতে পারবো, আমার সংগঠন ভালো করতে পারবে, এইটুক চিন্তা করলে হবে না। এই সরকারের প্রধান উচিত ছিল যে প্রথম এসে কিছু ব্যাপক হারে সংস্কার করা, রাজনৈতিক দল নমিনেশন থেকে শুরু করে, পদ থেকে শুরু করে, তারপরে RPO থেকে শুরু করে, সংবিধানের কোথাও কি আছে ছাপ্পাসিলের বিধান? সংবিধানের কোথাও কি আছে সমঝোতাক্রম নির্বাচন? সংবিধানের কোথাও কি আছে যে নিশি রাইতের ভোট? কোথাও কিন্তু নাই। তাহলে আজকে একবারে 72 সংবিধান টোটাল বাদ দিয়ে ফেলে দিয়ে সংবিধান বিশেষজ্ঞ বানায় ফেলতে হবে গণপরিষদ দিয়ে, এই চিন্তাটা আসার আগে চিন্তা করতে হবে যে সংবিধানের বাহিরে যেগুলো সংবিধানে নাই সেগুলো আমরা করতেছি, এবং আমাদের অপকর্মগুলা মানে ক্ষমতাসীন দলের অপকর্মগুলো ঢাকার জন্য তখন আমি সংবিধান সংশোধন করতেছি। শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিছে, পৃথিবীর ইতিহাসে তো কেউ বলবে না, কিন্তু এবার তারা 15 বছরের শাসন আমলে 7ই মার্চের ভাষণটাকে সংবিধানে উল্লেখ করছে স্বাধীনতার ঘোষণা হিসেবে। তো এখন এইটা তো ডাহা মিথ্যা কথা। এখন ক্ষমতায় থাকার পর এগুলোর পরিবর্তনগুলো করতে হবে, এবং অদূর ভবিষ্যতে যেই জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসুক, স্বৈরাচার যাতে হতে না পারে, নিজের মন মতো নির্বাচনী ব্যবস্থা যাতে তৈরি করতে না পারে, এগুলো সংস্কারের প্রয়োজন। আপনি নির্বাচন কমিশন সারা বাংলাদেশে কি করে? পোস্টার দেয়, শিডিউল একটা দেয়, কবে তফসিল, কবে হচ্ছে নমিনেশন, কবে বাছাই, কবে হচ্ছে উইথড্র, আর কয়টা পোস্টার বাড়তে পারবে, কয়টা হন। এর বাইরে সারা বাংলাদেশের একেবারে স্বাধীনতার পর থেকে অদ্যাবধি DC, SP, ইউনো, ওসিরা নির্বাচন চালাচ্ছে। তাহলে এই নির্বাচন কমিশনের অর্থটা কি, প্রয়োজনটা কি? নির্বাচন কমিশন এমনভাবে 3 মাসেও সাজানো যায়, একবারে পরিপূর্ণ নির্বাচন কমিশন। এখানে ইন্টেনশন, ডিজায়ারটা হচ্ছে আসল যে আমি নিরপেক্ষ ভোট করার জন্য আমি শপথ নিছি, কিন্তু আমি আমার দল গঠন করব, দল কবে একটু সাবাল্যক হবে, সাবাল্যক হওয়া পর্যন্ত আমি টাইম নেব, আবার অন্যান্য দলের সাথে আমি এই সিট ওই সিট সেই সিট নিব, এগুলো দর কষাকষি করব। এইরকম করতে গেলে এখানে যে 15 বছর আন্দোলনের যে ভাবার্থ, যে মর্মার্থ, যে মর্ম কথাটা, সেটা কি কার্যকর হয় বলেন? কার্যকর কিন্তু হয় না। ম্যাম, লাস্ট প্রশ্ন,